প্রিয় দর্শক, স্বাগত জানাই খবরের পিছনের খবরের আরেকটা পর্বে। আমি বদরুল আলম নাবিল। আজকে আমরা আলোচনা করব দেশের যে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে আছেন বাংলাভিশন ডিজিটালের স্টাফ রিপোর্টার কেফায়েত শাকিল। তো কেফায়েত শাকিল, দেশের 8টা জেলা প্রায় বন্যা কবলিত এই মুহূর্তে। আমরা জানি যে আপনার নিজের বাড়িও ফেনীতে, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে অন্যতম ফেনী। আপনার পরিবারের লোকজনও সেখানে আছে। বলা হচ্ছে যে বিভিন্ন পত্রপত্রিকার যে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে এত পানি দেখেনি কোনো সময় ফেনীবাসী, লক্ষ্মীপুরবাসী, এরকম নানা শিরোনামের সংবাদ হচ্ছে। আসলে ফেনীর পরিস্থিতিটা কি, আপনার কাছে কি তথ্য আছে? নাবিল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে আমার বাড়ি ফেনী, একই সঙ্গে আমি বিভিন্ন সামাজিক কাজের কারণেও ফেনীর মানুষ ছাড়াও এই বন্যাকে গত দুদিন ধরেই অবজারভেশন করছিলাম এবং বন্যা নিয়ে কাজ করছিলাম। তো আমি আপনার সাথে এখন শোতে বসেছি। তার আগের পরিস্থিতি যদি বলি, যে আমার পরিবারের সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। আমার বাবা অসুস্থ, উনি আপনি জানেন যে উনি একদমই শয্যাশয়ী, উনি হাঁটা চলা বা বসতেও পারেন না। আমাদের বাসাটা দোতলায়, ফেনী শহরের মধ্যে, যেখানে আমার দোতলা বাসার নিচতলা, আমার সাথে সর্বশেষ যখন আমার ওয়াইফের কথা হয়েছে তখন হচ্ছে যে নিচতলা আমাদের ডুবে গেছে, প্রায় অংশ উঠে গেছে, দোতলায় পানি ওঠার পর্যায়ে ছিল, মানে ছুঁই কাছাকাছি। এবং সে আমাকে সর্বশেষ মেবি 2টার দিকে ফোনে কথা হয়েছে, লাস্ট 12টার দিকে। তারপরে মাঝে মাঝে মোবাইলে SMS পাঠানো যাচ্ছিল। তো সর্বশেষ SMS-এ সে আমাকে যেটি বলছিল যে আমাদের খুব ভয় হচ্ছে, আমরা কি করব, বা মানে আমাদেরকে রক্ষা করো। সে বারবার আমাকে একই মেসেজ পাঠাচ্ছিল, আর আমি বলছি যে আল্লাহর উপর ভরসা করো, দেখছি। কিন্তু আসলে কাউকে যে উদ্ধার করতে যেতে বলবো সেই অবস্থা নেই। ফেনীর সাথে সারা দেশের সব ধরনের নেটওয়ার্ক সিস্টেমগুলো ভেঙে পড়েছে। কোনো জায়গায়, যেমন আমার বাসায় যখন নিচতলায় পানি উঠে গেছে তখনকার পরিস্থিতি যদি বলি, যে সকাল থেকে আমরা দেখছিলাম যে বাসার মিটার যখন ডুবে যাচ্ছে তখনও বাসায় কারেন্ট ছিল। তো তখন আমাদের বাসা আর্থিং হয়ে গেছিলো। তো তখন তারা আমাকে বাসা থেকে জানাচ্ছিল, আমি সেটা জানানোর জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস সহ সব প্রশাসনের সব জায়গায় বারবার কল করেছি, কিন্তু কোনো জায়গায় আমরা কল করে তাদের কাউকে পাচ্ছি না, কল যাচ্ছেই না কোথাও। এবং সবশেষ আমি কুমিল্লায় যে এই মুহূর্তে সেনাবাহিনীর যে GOC, ওনার নাম্বারে আমি কল করেছি, যে আমি তাকে আমার পরিচয় দিয়ে বলেছি যে আপনাকে, যদিও এটা আপনার ইস্যু না, কিন্তু আপনাকে আমি একটা সহযোগিতার জন্য ফোন করেছি। আপনাদের যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, তাদের হয়তো বা তাদের সাথে আপনাদের কোনো ধরনের কমিউনিকেশন থাকতে পারে, একটু ফেনীতে এই খবরটা দেন যেন বিদ্যুৎটা বন্ধ করে দেওয়া হয়, না হলে বিদ্যুতের কারণেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারে। আমার বাসা অলরেডি তখন হচ্ছে যে আর্থিং হয়েছিল। এই হলো অবস্থা। আসলে আমরা পরশুরাম ফুলগাজীর কথা যদি বলি, যে গতকালকেই আমরা দেখেছি, শুনেছি যে সেখানকার 1 তলা 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে, অনেকে ডুবে গেছেন। কত মানুষ যে আহত হয়েছে, কত মানুষ যে আটকা পড়েছে, তার আসলে সঠিক কোনো হিসাব নেই। ঢাকায় আমাদের যেসব ফেনীবাসীগুলো আছেন, বা আমাদের ফেনীর যে গ্রুপগুলো রয়েছে ফেনীবাসীর, প্রত্যেকটা গ্রুপে যখনই ঢুকছি তখন শুধু হাহাকার, শুধু মানুষের কান্না। মানে গ্রুপে তো কান্না হয় না, কিন্তু কান্নার মতো করে সবাই শুধু ভাই, আমার চাচা, আমার বাবা, আমার মা, আমার বউ, মানে উদ্ধার করেন। শুধু সবার দাবি একটাই, যে আমাদেরকে উদ্ধার করেন। এবং আমরা দেখছি যে যেখানে যতটুকু ইন্টারনেট, শহরের মধ্যে কিছু জায়গায় ইন্টারনেট হয়তো পাওয়া যাচ্ছে, যে জায়গাটা এখনও ক্ষতিগ্রস্ত হয়নি, সেই জায়গাগুলো থেকে ফেনীর লোকজন বলছে যে যারা আশ্রয় আমাদের জন্য বিভিন্ন ত্রাণ নিয়ে আসছেন, আমরা ত্রাণ চাই না, আমাদেরকে উদ্ধার করেন। কারণ এই আপনি যেটি, যে আমাদেরকে বাঁচান, আপনি যেটি বলছিলেন যে এত পানি কখনো দেখেনি, এটি আমার জীবদ্দশায় যেমন আমরা কখনোই বন্যা দেখেছি ফেনীতে, আরও বন্যা হয়েছে, গত 3 মাস আগেও ফেনীতে বন্যা হয়েছে, বিভিন্ন সময় বন্যা হয়েছে, কিন্তু এত পানি, যেটা যে 2 তলা বিল্ডিং ডুবে যাচ্ছে, যে ভয়, যে অবস্থান, এত পানি আসলেই কখনো দেখা যায়নি। এবং বৃষ্টি, আমরা তো একটি মানে ধারাবাহিক, যদি মানে বৃষ্টির ধারাবাহিকতার তথ্য থেকেও যদি বলি, যে আমাদের ফেনীর যে ফেনী নদীর যে পানির তথ্য, সেটা বলছে পানি উন্নয়ন বোর্ড, এই আগস্ট মাসে আমাদের এই ফেনীতে
আমি যদি তথ্যটা সঠিক তথ্য বলি, যে আমাদের এখানকার স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 403 মিলিমিটার অগাস্ট মাসে হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম হয়েছিল এর আগে 668 মিলিমিটার। সেখানে আমাদের গত 22 তারিখ হয়েছে 1056 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি পুরো ফেনীকে এভাবে 2 তলা পর্যন্ত ডুবিয়ে ফেলতে পারে, এটা আমাদের কাছে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে বিষয়টা। এখানেই আসলে সবচেয়ে বেশি শঙ্কার জায়গাটা, এত পানি কিভাবে আসছে এটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আচ্ছা, ফেনী ছাড়াও যে প্রথম আলো যেমন নিউজ করেছে যে 8টা জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 29 লাখ, এবং ওনারা 2 জন মারা গেছে এরকম তথ্য দিয়েছেন। যদিও এটা মানে একদম অ্যাকুরেট তথ্য, মানে এই মুহূর্তে এটা বলার পর্যায়ে যায়নি, কারণ এটা অথেন্টিক সোর্স পাওয়া যাচ্ছে না। তা আসলে ফেনী ছাড়া আশপাশের জেলাগুলোর খোঁজখবরও আপনি রাখছেন, সেগুলোর পরিস্থিতি কি? যে আমি বলছিলাম যে আমি সামাজিক কাজের অংশ হিসাবে আমাদের উদ্ধারকারী কিছু টিম কাজ করছিল, তাদের সাথে আমার যোগাযোগ হচ্ছিল। যেমন আমাদের অনেকগুলো উদ্ধারকারী টিম আজকে ঢাকা থেকে রওনা হয়ে কুমিল্লাতে গিয়ে আটকে গেছেন, কারণ 14 গ্রামেরও মহাসড়ক, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে পানি উঠে গেছে এবং এই সড়ক হয়ে যাতায়াত করা যাচ্ছে না। এটি শুধু 14 গ্রামের অবস্থা না, ব্রাহ্মণবাড়িয়ার অবস্থা, হবিগঞ্জের অবস্থা, কুমিল্লার অবস্থা, নোয়াখালীর অবস্থা, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, এবং কিছুক্ষণ আগে থেকে বা আমরা সমসাময়িক সময়ে চট্টগ্রামেও আমরা এই বন্যা দ্বারা আক্রান্ত হয়েছে এমন খবর আমরা পাচ্ছি। তবে খারাপ অবস্থা ফেনীতে যেমন খারাপ অবস্থা, একই প্রায় ফেনীর কাছাকাছি অবস্থা আমরা হবিগঞ্জে খবর পাচ্ছি। সুনামগঞ্জ, সিলেট এইসব জায়গাতেও কিন্তু বন্যার অবস্থা খারাপের দিকে আছে। আচ্ছা, আপনি খাগড়াছড়ির কথা বলছিলেন। খাগড়াছড়ি থেকে যেমন নিউজ একটা দেখলাম, হেডলাইন, খাগড়াছড়ি বলছে যে এবারের বন্যা 2002 সালের চেয়েও ভয়াবহ। তারপরে লক্ষ্মীপুরের নিউজ হচ্ছে এত পানি জীবনেও দেখেনি, আর এমন বন্যা দেখেনি ফেনীর পরিস্থিতি এটা। 14 গ্রামে মহাসড়কে পানি, আপনি যেটা বলছিলেন। আর একটা নিউজ যুগান্তর যেটা বলেছে, বন্যায় 8 জেলায় পানিবন্দী প্রায় 4.5 লাখ পরিবার। তো আপনার মতে, আপনি যেহেতু বিষয়টা ফলো করছেন, এখন জরুরিভাবে আপনি যেটা বলছিলেন যে মানুষ উদ্ধার করা দরকার, তো এক্ষেত্রে আসলে আশু পদক্ষেপ কি নেওয়া উচিত? সরকারের কি করা উচিত, বা যারা স্বেচ্ছাসেবী তাদেরই বা কি করার আছে? আমরা বারবারই সরকারের মহলগুলোর সাথে, ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করেছিলাম, সেনাবাহিনীর সঙ্গে সাংবাদিক হিসেবে যেমন যোগাযোগ করছি, আমরা যেহেতু আমার এলাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবেও যোগাযোগ করছিলাম। সেনাবাহিনী গতকাল থেকেই তাদের একটি টিম কাজ শুরু করেছে, আমরা দেখেছি। তবে তারা বলছিলেন যে এয়ার সাপোর্ট দিয়ে তারা যেভাবে হেলিকপ্টার থেকে উদ্ধারের জন্য তাদের চেষ্টা থাকলেও প্রচুর বৃষ্টি হওয়ার কারণে তারা সেটি পাচ্ছিলেন না। তো এখনও আমাদের কাছে, আমি একটু আগেও বলছিলাম যে সবার দাবি শুধু আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধারের পরিমাণ যদি আমরা বলি, যে ফেনী আসলে নৌপথ ফেনীর কখনো ছিল না, ফেনীতে নৌপথে যোগাযোগ নেই, ফলে ফেনীতে নৌকারও কোনো ব্যবস্থা ছিল না। কিছু ট্যুরিস্ট স্পটে অল্প কিছু নৌকা ছিল, এগুলো অনেকটা বৈঠার নৌকা। প্রথমে কাজটা শুরু করা হয় এই যেসব জায়গাগুলোতে ট্যুরিজম স্পট, ওইসব জায়গার নৌকাগুলো ব্যবহার করে। আমরা গতকালকে আমি করেছি যে চাঁদপুর লঞ্চঘাট থেকে আমরা নৌকা ভাড়া করে সেটি ট্রাকে করে ফেনীতে দিয়ে এসেছি। এই সংখ্যাটা খুবই সামান্য, খুব কম। আমাদের কাছে যতটুকু তথ্য, যে বাংলাদেশ সেনাবাহিনীর তখন পর্যন্ত, গতকাল বিকেল পর্যন্ত 16টি নৌকা নিয়ে তারা মূলত রওনা হয়েছিল। তারপর হয়তো আরো বেড়েছে কিনা, পরের খবর আমরা জানতে পারিনি। তা এর বাইরে আমাদের যে স্বেচ্ছাসেবীরা সব মিলে হয়তো 30 থেকে 40টা নৌকা এখন পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান করছে। আরেকটি বিষয়, যে আমাদের যারা উদ্ধার কর্মী যারা কাজ করছেন, তাদের সাথে আসলে আমরা যারা ঢাকায় বা বাইরে অবস্থান করছি, বা ফেনীতেও যারা অবস্থান করছে, কারো যোগাযোগের কোনো মাধ্যম নেই। ফলে তারা আসলে কতটুকু উদ্ধার করতে পেরেছে, কতজনকে উদ্ধার করতে পেরেছে, এটার কোনো তথ্য আমাদের কারো কাছেই নেই। অধিকাংশ ক্ষেত্রে যেটা বলছি, যে মানে উদ্ধার হয়নি, এই খবরগুলোই আমরা বেশি পাচ্ছি। ফলে এখানে যে কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়ে, মানে বন্যায় ডুবেছে, তার সংখ্যা বলা যাচ্ছে না এই মুহূর্তে। ইমিডিয়েট যেটি প্রয়োজন,
যে যদি যেভাবেই হোক আমাদের যে নৌবাহিনীর যে ইয়াগুলো রয়েছে, ভেহিক্যালগুলো রয়েছে, সেগুলো এখানে মোতায়েন করা, তারপরে আমাদের বিমান বাহিনী বা সেনাবাহিনীর যে এয়ার সাপোর্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা। কারণ আমরা গতকাল থেকে শুধু পরশুরামের কথা বলছিলাম, সবচেয়ে বেশি এবারের বন্যা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পরশুরাম, কিন্তু পরশুরামের পানিটা এখন আস্তে আস্তে নেমে নেমে অন্য এলাকাগুলোতে যাচ্ছে। আমি যে আমার পরিবারের কথা বলছিলাম, আমার বাসা হচ্ছে ফেনী শহরে। এই আমি যে চিত্র বললাম যে আমার নিচতলা ডুবে গেছে, এটা ফেনী শহরের চিত্র, কিন্তু সোনাগাজী যেটি উপকূলীয় এলাকা সেদিকটা কিন্তু এখনো এই পর্যায়ে নাই। এখনো আমরা এখানে চিত্র আছে, এই যে এই চিত্রটাই সম্ভবত সোনাগাজীর, এখনো তাদের কোমর সমান পানি রয়েছে। তো সেই হিসাবে যে জায়গাগুলো এখন নতুন করে আক্রান্ত হচ্ছে, যেমন সোনাগাজী এখন নতুন করে আক্রান্ত হচ্ছে, সদর এখন নতুন করে আক্রান্ত হচ্ছে। আগেরগুলোতে না হয় আমরা ব্যর্থ হয়েছি, পারিনি, অনেক সমস্যা ছিল। এখন এই জায়গাগুলোতে কুইক রেসপন্সটা খুব বেশি প্রয়োজন। এই জায়গাটাতে স্বেচ্ছাসেবী যারা কাজ করছে তাদের সক্ষমতা কতটুকু আছে এটা আমরা সবাই জানি, সবাই উদ্যোগী হয়ে কাজ করছে, কিন্তু এরা কখনো এসব কাজ করেনি। কিন্তু আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের অবশ্যই এই সক্ষমতা আছে, তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে নামানো দরকার এই মুহূর্তে। আচ্ছা, আমাদের দেশে প্রায়ই আমরা শুনি যে দুর্যোগ ব্যবস্থাপনায় নাকি আমরা বিশ্বসেরা, এরকম একটা দাবি করা হয়। তো এইবারের পরিস্থিতি তো মনে হচ্ছে যে লেজে গোবরে অবস্থা, আমরা খুবই অপ্রস্তুত, আমাদের আসলে কোনো সামর্থ্যই নেই আক্রান্ত মানুষকে উদ্ধার করার কোনো পরিস্থিতি। এটা কি আসলে দেশের সাম্প্রতিক পট পরিবর্তনের কারণে হলো, নাকি আসলে আমাদের প্রস্তুতি, আসলেই আমাদের সক্ষমতা নাই? বিষয়টা কি, আপনি যেহেতু দীর্ঘদিন থেকে ফলো করেন? যে আমি আপনি জানেন যে আমি দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু, এই বিষয়গুলো যেহেতু কভার করি, দীর্ঘ গত 7-8 বছরে যত দুর্যোগ গিয়েছে সবগুলোই আমি ফলো করেছি। আমরা যখন ঘূর্ণিঝড় আসে, আপনি যেটা বলছিলেন যে এখনকার সংকট কিনা, কিছুটা সংকট তো হবেই, যেহেতু স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নেই, এখন অনেকগুলো বিষয় আছে। তবে আমরা দেখি যে যখন ঘূর্ণিঝড় আসে, এটা আগে থেকে আমরা ঘূর্ণিঝড় সমুদ্র থেকে আমরা বুঝতে পারি যে এটি আসছে, এটির একটি গতি প্রকৃতি আমরা বুঝতে পারি, তখন সরিয়ে নেওয়া হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের যতগুলো বন্যা হয়েছে, প্রত্যেকটা বন্যাতেই আমাদের লোকজনকে সেভ করার ব্যাপারে আমরা তেমন একটা সক্ষম ছিলাম না, পারিনি। এটির একটি বড় সমস্যা হচ্ছে আমরা বন্যার তথ্যটা আমরা পাচ্ছি না। হয়তো আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র একটি আউটলুক দেয়, বন্যা হবে, হচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে থেকে যে বন্যা হচ্ছে, এই বন্যাগুলোর কথা বলছি। জি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যে উজানের পানি, মানে আমি সেটাই বলছিলাম যে আমাদের পানি উন্নয়ন বোর্ড হয়তো বলতে পারে, আমাদের আবহাওয়া অধিদপ্তর বলতে পারে আমার দেশে এত মিলিমিটার বৃষ্টি হবে, তার প্রেক্ষিতে এতটুকু পানি হবে, সেটা আমাদের এই নদীর পানি এরকম বাড়তে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট যেটি, যে আমাদের পানি, বন্যার অধিকাংশ পানি হচ্ছে, সবচেয়ে পানির বড় সোর্সই হচ্ছে আমাদের উজানের দেশ ভারত থেকে। তো ভারত থেকে আমাদেরকে যখনই পানি ছাড়া হচ্ছে, বিগত বছরগুলোতেও এই বন্যাতে আমরা কখনোই আগে থেকে প্রস্তুতি নিতে পারিনি, এখনও সেই একই অবস্থা পারিনি, কারণ আমাদেরকে আগে থেকে জানানো হয় না যে আমাদেরকে পানি ওখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বা পানি আসতে যাচ্ছে। এবং তাদের স্টেশনগুলো তো আসলে আমাদের আবহাওয়া অধিদপ্তরের বা আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষে মাপা সম্ভব না যে ভারতের অভ্যন্তরীণ নদীতে পানি কত সেন্টিমিটার বেড়েছে। আমরা মাপা শুরু করি যেখানে বাংলাদেশের সীমান্তে পানিটা যখন প্রবেশ করবে তখন থেকে। এই জায়গাটাতে আমাদের তথ্যের ঘাটতি আছে। আর এই জায়গায় আমাদের যে যৌথ নদী কমিশন রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, যৌথ নদী কমিশনের আসলে যে গঠনের অন্যতম একটি কারণ ছিল যে এইটি, যে তারা আমাদেরকে তথ্য দিবে, আমরা তাদের থেকে তথ্য নিয়ে প্রস্তুতি নিব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি গত 7-8 বছর ধরে এই ইভেন্টগুলো ফলো করতে গিয়ে কখনোই আমরা পাইনি যে ভারত আমাদেরকে আগে সতর্ক করেছে। তো এবারের ঘটনা অনেকটাই সতর্ক না করার কারণে হয়েছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে আমাদের পূর্বাভাসের ঘাটতি আছে, তা সেক্ষেত্রে আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, তাদের কি দায়িত্ব ছিল? আমরা তো আবহাওয়া অধিদপ্তর এরকম বড় বন্যা হবে, প্রলয়ঙ্কারী বন্যা হবে, এরকম কোনো পূর্বাভাস দিয়েছে বলে আমরা শুনি নাই। আচ্ছা, আমাদের একটি বিষয় যে আমাদের আবহাওয়া অধিদপ্তর বন্যার পূর্বাভাস দেয় না। আমাদের আবহাওয়া অধিদপ্তর হচ্ছে বৃষ্টির পূর্বাভাস দেয়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়। বন্যার পূর্বাভাসের জন্য পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে গত 16 বা 17 তারিখে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল, যেখানে হেভি রেইনফল হবে তারা বলেছেন।
তবে হেভি রেনফল বলতে তারা যেটি সাধারণত আমাদের ভাষায় যেটা বোঝানো হয় যে এটি 80, আমি একটু যদি তথ্য হিসেবে বলি যে 89 থেকে উপরের দিকে হবে হেভি রেনফল হইলে। তারা হেভি রেনফল যখন বলে আমরা তখন বুঝি যে হয়তো 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হবে, কিন্তু সেটা 1000 মিলিমিটার, অনেক তফাৎ আছে। কিন্তু এই জায়গাটাতে হয়তো আমাদের সতর্কীকরণের জায়গাটা আমাদের চেঞ্জ করা দরকার এখন। তো এটি একটি বিষয়। আর একটা হচ্ছে যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারাও আমাদেরকে 18 তারিখ একটি পূর্বাভাস দিয়েছিল, আউটলুক, বিশেষ আউটলুক দিয়েছিল। সেখানে তারা বলেছে যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আমি বাংলাদেশের যারা গবেষকরা রয়েছেন, জলবায়ু নিয়ে যারা গবেষণা করেন, যারা পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন, তাদের সাথে কথা বলছিলাম। তো তারা ওই যে আমি একটু আগে যে কথাটি বলছি, তারা সেটাই বলছেন যে বৃষ্টি হবে আমরা জানি, একটু ভারী বৃষ্টি হবে এটাও আমরা জানি, এবং ভারী বৃষ্টির পরে যে পরিমাণ পানি হবে এটি আমাদের নদী হয়ে নেমে যাবে, হয়তো এটি আমাদের কিছুটা বাড়ি ঘরে পানি ঢুকবে, কিন্তু এই বৃষ্টি কখনোই 2 তলা পর্যন্ত পানি ওঠার মতো হয়নি বা হওয়ার কথাও ছিল না। ফলে এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডকে এভাবে দোষারোপ করার সুযোগ নেই। যদি হতো যে তারা তথ্য পাশের দেশ থেকে তথ্য পেয়ে সেটা আমাদেরকে জানায় না, তাহলে তাদেরকে দোষারোপ করা যেত। আচ্ছা, অনেকেই পলিটিক্যাল পরিবর্তনের কারণে মনে করে যে এই যে একটা অব্যবস্থাপনা, এটা সাপোর্টার্স কিনা, মানে তথ্য না দেওয়া, মানুষকে সতর্ক না করা বা রেস্কিউ করতে অত এফিশিয়েন্টলি এগিয়ে না যাওয়া, এরকম কোনো কিছু কি আপনার চোখে পড়ছে? আমি আগেও বলেছিলাম যে আমাদের জনপ্রতিনিধি নেই, আমাদের একদম স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে। তো এই জায়গাটাতে একটা ঘাটতি আমি খুব ফিল করেছি, সেটা হলো যে গতকাল থেকে ধরেন আমি যেটা বলছিলাম যে পরশুরাম, ফুলগাজী, ফেনীর এই অঞ্চলটা গতকাল আক্রান্ত হয়েছে, আজকে হচ্ছে সদর এবং সোনাগাজী, দাগনভূঞা এগুলো আক্রান্ত হচ্ছে। আমাদের উচিত ছিল যে পরশুরাম, ফুলগাজীর পানিটা নিঃসন্দেহে আমরা লোয়ার স্ট্রিমে যাবে, এটা আমরা জানি। গভর্নমেন্টের উচিত ছিল যে এই মুহূর্তে এখানে একটি অ্যালার্ট জারি করে সাধারণ জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া। এই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছি। এটা হয়তো তারা নতুন, এজন্য তারা পারেনি বা তাদের এই ধরনের ধারণা ছিল না, এবং আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন তার জায়গা থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো শক্ত বার্তা আমরা পাইনি। যিনি দুর্যোগ ব্যবস্থাপনার উপদেষ্টা রয়েছেন, এটাও হয়তো ঘাটতি হতে পারে। তবে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিশেষ করে বিএনপি, জামাত, হেফাজত, যারা যারা এই মুহূর্তে দেশে রয়েছে, তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে, তারা মানুষকে সতর্ক করছে, আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারি একটা বার্তা খুব বেশি প্রয়োজন ছিল, যে এত নম্বর সতর্ক, যেভাবে মানে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে সতর্ক সংকেত দেওয়া হয়, এখানে এই বন্যার ক্ষেত্রে একটা সতর্ক সংকেত দিয়ে, সতর্কতা বার্তা দিয়ে, সংকেত না দিয়ে বার্তা দিয়ে মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত ছিল। এখন সোনাগাজীর মানুষকে কেন আমার বোট দিয়ে উদ্ধার করতে হবে? তারা তো হেঁটেই যেতে পারতো, যেহেতু এখানে তো আগে ছিল না এই অবস্থাটা। বা যে নোয়াখালীর কথা বলছি, নোয়াখালী তো এত আক্রান্ত তো গতকালকে ছিল না, তাদেরকে হেঁটে সরায় নিয়ে যাওয়া যেত। আমি একটু আগেই দেখেছি, ফেসবুকে দেখেছি যে চাঁদপুরের লোকজন বলছে আমাদেরকে উদ্ধারের জন্য বোট রেডি করতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যে বন্যা চাঁদপুরের দিকে যাচ্ছে। আমি সেখানে বলেছি যে কেন আপনাদেরকে বোট রেডি করতে হবে, আপনারা এখন কেন সবাইকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিচ্ছেন না, এটা ব্যবস্থা করুন। কিন্তু এই জায়গাটা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা কোনো ঘোষণা পাইনি, এটা অনেক বড় ব্যর্থতা তাদের পক্ষ থেকে। আচ্ছা, দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সম্পর্কে একটু বলেন, কে দায়িত্বে আছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের? সম্ভবত ফারুকি আজম। মানে আমি কোনো তৎপরতা দেখিনি তো, এখনো নতুন আমরা, আসলে তাদের সাথে তো আমাদের ইয়াটা একটু কম। সম্ভবত ফারুকি আজম আমার যতদূর মনে হয়। আমরা ওনার পক্ষ থেকে এখন কোনো বার্তা পাইনি, যদি আমি এই বিটের রিপোর্টার পেলে অবশ্য বলতে। পানি সম্পদ উপদেষ্টা হলো সৈয়দ রেজানা হাসান। জি, পানি সম্পদ উপদেষ্টার পক্ষ থেকে আমরা বার্তা পেয়েছি, গতকালকেও পেয়েছি। তারা পানি উন্নয়ন বোর্ডের একটি আলাদা সেল গঠন করেছেন, যেখান থেকে বন্যা তথ্য দেওয়ার জন্য তারা বলেছেন, এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে আজকেও এই যে তথ্য পাঠানো হয়েছে, একটি প্রেস রিলিজ পাঠানো হয়েছে, যেখানে বন্যার আগামীতে কোন দিকে পানি কোন পথে যাবে সেই ব্যাপারগুলো আমাদেরকে জানানো হয়েছে। আচ্ছা, তো আমরা শেষ করবো। এর আগে আমি জানতে, আপনি বলেছেন, তারপর একটু সাম আপ যদি করেন, এখন জরুরি ভিত্তিতে এই মানুষদেরকে উদ্ধার করার জন্য, নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য আমাদের কি করা উচিত? আচ্ছা, আমি একটা বিষয় বলি যে আমরা এই যে বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে আমাদেরকে আজকে সকালে যে তথ্যটি পাঠানো হয়েছে, সেখানে তারা জানিয়েছে যে ফেনী, নোয়াখালী,
উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের সব জায়গাগুলোতেই বৃষ্টিপাতের, আমাদের উজানে বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আশা করা যাচ্ছে যে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা আরও কমে আসবে। ফলে পানি যদি নামতে পারে, আশা করা যাচ্ছে এখানে কিছুটা হলেও স্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যদি সেই স্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, দ্বিতীয় স্টেপে আমাদের প্রয়োজন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে যাদেরকে উদ্ধার করা যাবে, তারা নিঃসন্দেহে তারা চরমভাবে অসুস্থ, আহত, তারা অনেকে হয়তো ক্ষুধার্ত থাকবে। এখানে পানির সংকট, খাবার পানির সংকট তৈরি হয়ে গেছে অলরেডি। বিভিন্ন ধরনের ডায়রিয়া বা বিভিন্ন সমস্যা তৈরি হবে। এখানে স্বাস্থ্য বিভাগের এই মুহূর্তেই প্রস্তুতি নিয়ে নেওয়া প্রয়োজন, তাদের সেখানে কিভাবে তারা ব্যবস্থা নেবেন, কি ব্যবস্থা নেবেন। আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লা এসব জায়গাগুলোতে স্বাস্থ্য ব্যবস্থার খুব ভালো উন্নত ব্যবস্থা আমরা দেখি নাই। ফলে এই জায়গাটাতে এখনই স্পেশাল একটি সেল করে এখানে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যারা আছে এদেরকে সাথে সাথে যারা উদ্ধার করে নিয়ে আসা, যেসব জায়গাগুলোতে তখন হয়তো হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি থাকলেও যেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা যায়, এই ব্যাপারগুলো ব্যবস্থা নেওয়া দরকার। তারপরে হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি অনেক অসুস্থ লোকজন আছেন, নারী, শিশুরা রয়েছেন। যেমন আমার স্ত্রী প্রেগনেন্ট, তো এখন এটাই আমার অনেক বড় আতঙ্কের বিষয় এবং খুবই সাম্প্রতিক সময়ের জন্য, মানে তার খুব কাছাকাছি সময়, ডেলিভারির সময় এখন সে অসুস্থ। এই অবস্থায় তাদের জন্য কি ধরনের সেবা প্রয়োজন, সেটা কিভাবে দিবে, এই ব্যাপারগুলো নিয়ে এখনই মনে হয় ভাবা প্রয়োজন। এবং স্পেশালি যদি আলাদা আলাদা জায়গাগুলো তৈরি করা হয়, স্পেশালি বৃদ্ধদের জন্য আলাদা জায়গা, গর্ভবতী নারীদের জন্য আলাদা জায়গা, শিশুদের জন্য আলাদা জায়গা, বিভিন্ন হাসপাতাল বা আলাদা ফিল্ড ক্যাম্প তৈরি করা যায়, এই জায়গাগুলো করতে হবে। খাবার পৌঁছাইতে হবে খুব দ্রুত এবং সেগুলো পৌঁছানোর জন্য যে ব্যবস্থাপনা, এটিকে সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন। তো ধন্যবাদ কেফায়েত শাকিল। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।